তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা জেনপাসের প্রিপারেশন নেব। আর এখানে আমরা জানি এখন আমাদের জেনপাসের জন্য টাইম খুবই কম। তো এটা একটা র্যাপ আপ সেশন যেখানে আমরা খুব শর্টে শুধুমাত্র এনসিইআরটি ইম্পর্টেন্স লাইনগুলো আর প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে শর্ট রিভিশন আমরা এখানে নেব। আর যারা এখনও অবধি প্রিপারেশন আবার স্টার্ট করেনি তাদের জন্য এটা খুব হেল্পফুল, কারণ এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুবই থরলি এবং খুব শর্টলি আমরা এখানে বুঝবো। তো আজকে আমাদের সেশন স্টার্ট হচ্ছে এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টার দিয়ে, দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ড নামেই আমরা বুঝতে পারছি যে এখানে আমরা সমস্ত রকমের লিভিং জিনিসপত্র নিয়ে কথা বলবো। তো একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা দিয়ে দিই, যেখানে আমরা কি পড়বো। ইন্ট্রোডাকশনে আমরা পড়বো যে এই লিভিং ওয়ার্ল্ডে আমরা কি পড়বো, সেটা হচ্ছে কি আর্থ কন্টেন্স enormous diversity of living organism. Million of plant, animal and microbial species exist. Studying the vast diversity requires proper identification and classification. These chapters form the foundation of taxonomy and systematics. মানে আমি এগুলো এবার এক্সপ্লেন করছি। আর্থ কন্টেন্স ইনর্মাস ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এর মানে আমাদের এই পৃথিবীতে প্রচুর ধরনের জীবজন্তু সব কিছু রয়েছে, জীবজন্তু, উদ্ভিদ। কারণ আমরা জানি উদ্ভিদেরও প্রাণ আছে। তো এখানে আমরা সমস্ত রকমের লিভিং জিনিসপত্র নিয়ে কথা বলবো, যার যার মধ্যে প্রাণ আছে এবং তাদের মধ্যে প্রচুর বড় একটা ডাইভার্সিটি রয়েছে, যেই সমস্ত কিছু নিয়ে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে কথা বলবো। মিলিয়নস অফ প্ল্যান্ট, অ্যানিমাল অ্যান্ড মাইক্রোবিয়াল স্পিসিস। অগেইন কি নিয়ে কথা বলবো? মিলিয়নস অফ মানে মিলিয়ন রকমের। একটা উদ্ভিদের মধ্যেও প্রচুর ধরনের ভ্যারিয়েশনস থাকে। একটা পিঁপড়ের মধ্যেও প্রচুর প্রজাতির পিঁপড়ে থাকে, আমরা জানি। তো সেরকমই এখানে সব কিছু নিয়ে আমরা বলবো। তো এখানে আমরা কি পড়বো? মিলিয়নস অফ প্ল্যান্ট, মিলিয়ন টাইপের প্ল্যান্ট, প্রচুর ধরনের গাছপালা, প্রচুর ধরনের জীবজন্তু, প্রচুর ধরনের মাইক্রোবিয়াল মানে প্রচুর ধরনের ব্যাকটেরিয়া, কী ধরনের আছে না আছে সব কিছু নিয়ে আমরা এখানে পড়বো এই চ্যাপ্টারটার মধ্যে। স্টাডিং দিস ভাস্ট ডাইভার্সিটি রিকভার্স প্রপার আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন। এই যে এত বড় একটা ডাইভার্সিটি আছে, তো এটার একটা প্রপার আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশনও আছে, যেটাও আমরা এখানে পড়বো। এই চ্যাপ্টারটাতে মেইনলি আমরা পড়বো হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের ক্লাসিফিকেশন, প্রত্যেকটা জিনিসের আইডেন্টিফিকেশন। এক কথায় বলতে পারো এখানে আমরা ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক্স নিয়েই আলোচনাটা বেশি করব। তো আর লিভিং জিনিসপত্র নিয়ে আলোচনা করবো অবশ্যই। তো দিস চ্যাপ্টার্স ফ্রম দ্য ফাউন্ডেশন অফ ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক্স, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই চ্যাপ্টারে আমরা ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক্স নিয়ে আমরা এখানে প্রচুর বড়সড় একটা আলোচনা করব। এই চ্যাপ্টারটার মেইন পার্টই এটা, যে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেম্যাটিক্স। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট আছে, মেটাবলিজম প্লাস কনসিয়াসনেস ইকুয়ালস টু ডিফাইনিং ফিচার। মেটাবলিজম আর কনসিয়াসনেস কিন্তু একটা খুব বড় ফিচার একটা লিভিং অর্গানিজমকে বোঝায়। কারণ এই মেটাবলিজম আর কনসিয়াসনেসটাই কিন্তু সব থেকে বড় একটা জিনিস যেটা একটা লিভিং জিনিসের থাকে। তো এই দুটো ছাড়া কিন্তু একটা লিভিং জিনিস কখনোই লিভিং হতেই পারে না, ঠিক আছে? তো দিস ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। তো তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা স্লাইডের। দিস হেল্পফুল ফর ইউ ফার্দার রিভিশন। ওকে, তো আমি একটা ফ্লোচার্ট বানিয়েছি যেটা তোমাদের খুব হেল্প করবে। যেমন কি দেখো, লিভিং অর্গানিজম হচ্ছে কি একটা জিনিস, যে লিভিং অর্গানিজম একটা সজীব জিনিস। এবার সজীব জিনিসকে আমরা সজীব কখন বলবো? যখন সেটা গ্রোথ করবে, রিপ্রোডাকশন করবে, মেটাবলিজম থাকবে, সেলুলার অর্গানাইজেশন থাকবে আর কনসিয়াসনেস থাকবে। মানে লিভিং অর্গানিজম তখনই হবে যখন সেটা গ্রোথ করবে, রিপ্রোডাকশন করবে, মেটাবলিজম হবে আর সেলুলার অর্গানাইজেশন হবে আর কনসিয়াসনেস ওর মধ্যে থাকবে। এবার লিভিং অর্গানিজম বলতে আমরা কি বুঝি?
হোয়াট ইজ লিভিং অর্গানিজম? লিভিং অর্গানিজমটা কী? তো লিভিং অর্গানিজম আর entities that process life and perform basic life process such as growth, reproduction, metabolism, response to stimuli and adaptation. মানে লিভিং অর্গানিজম হচ্ছে গিয়ে একটা এমন জিনিস, একটা এমন প্রসেস যেটা আমাদের লাইফের মধ্যে কী কী আনে, কী কী চেঞ্জেস আনে। এগুলো অ্যাকচুয়ালি একটা প্রসেস, যে প্রসেসগুলো কী কী না, একটা গ্রোথ, না আমাদের বৃদ্ধি হয়, আমাদের রিপ্রোডাকশন হয়, আমাদের মেটাবলিজমটা একটা প্রসেস যেটা হয় এবং এটা সাইমালটেনিয়াসলি হয়, মানে নিজে থেকেই হয়, এখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু এটা একটা সজীব জীবের মধ্যেই দেখা যায়। রেসপন্স টু স্টিমিউল হচ্ছে গিয়ে এক কথা আমরা বলতে পারি কনসিয়াসনেস, যেটা আমি এখানটাতেই বলেছি যে কনসিয়াসনেস। তো এই কনসিয়াসনেসকে আমরা কি বলি না, আমরা বলি হচ্ছে কি রেসপন্স টু স্টিমিউল অ্যান্ড অ্যাডাপ্টেশন। অফকোর্স অ্যাডাপ্টেশনটা আমাদের বলতেই হবে, কারণ আমাদের যে জীব আমরা রয়েছি, যারা সজীব জীব, তাদের আমরা সবাই কিছু না কিছু অ্যাডাপ্ট করি। আমাদের মধ্যে সবারই কিছু না কিছু অ্যাডাপ্টেশন হচ্ছে। যে কেউ আমরা হাই টেম্পারেচারে হয়তো আগে থাকতে পারতাম না, একদম লো টেম্পারেচার থাকতাম, তারা এখন একটু হলেও হাই টেম্পারেচারে আমরা নিজেদের মানিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে হয়তো কেউ ছিল যে একদম রোদ নিতে পারতো না, সেও এখন কিছুটা হলেও রোদ নিতে পারছে, মানে এরকম অ্যাডাপ্টেশন। এগুলোকে আমাদের হচ্ছে কি লিভিং অর্গানিজমের মধ্যেই আমরা দেখতে পারি, যারা মানে প্রচণ্ড বেশি চ্যালেঞ্জিং না হলেও একটু চ্যালেঞ্জ যারা নিতে পারে। ওকে, যারা কোনো কিছু জায়গায় গেলে কিছু জিনিস অ্যাডাপ্ট করতে পারে। তো এবারে আমরা দেখব গ্রোথ। লিভিং অর্গানিজমের প্রথম পার্টেই আসে গ্রোথ একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। গ্রোথকে আমরা কি বলি না, গ্রোথ ইজ আ পার্মানেন্ট অ্যান্ড ইররিভার্সিবল ইনক্রিজ ইন সাইজ, মাস অর নাম্বার অফ সেল অফ অ্যান অর্গান। মানে গ্রোথ হচ্ছে গিয়ে একটা পার্মানেন্ট, মানে একদম স্থায়ী, এবং ইররিভার্সিবল মানে যেটা কখনোই এমন নয় যে কেউ হট করে লম্বা হয়ে আবার হট করে ছোট হয়ে যাবে। তো গ্রোথ মানে আমাদের সাইজে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ অফ সাইজ, এবং সেটা ইররিভার্সিবল, মানে সেটা কখনোই ব্যাকওয়ার্ডে হবে না, ফরওয়ার্ডই হবে। আর যদি কখনো ফরওয়ার্ড হতে হতে আটকে যাবে, যেমন আমরা এটা পরে দেখব কোথায় আটকাচ্ছে, তো ফরওয়ার্ড হবে আর এটা ইনক্রিজই হবে। আমাদের মাসও ইনক্রিজ হয়, নট অনলি সাইজ, আমাদের মাস ইনক্রিজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নাম্বার অফ সেলসও ইনক্রিজ হয় অ্যান্ড অর্গানও ইনক্রিজ হয়, মানে আমাদের অর্গান যে সাইজ থাকে সেই সাইজে আমাদের অর্গানটাও ইনক্রিজ হচ্ছে। তো এটাই হচ্ছে কি আমাদের গ্রোথ। এবারে আসে রিপ্রোডাকশনে কী হচ্ছে? রিপ্রোডাকশন ইজ আ বায়োলজিক্যাল প্রসেস which living organism produce new individuals of their own kind. মানে কি রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা কি দেখব? রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা দেখব যে এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এবং এখান দিয়ে আমাদের নতুন জীব আমরা পাবো, যারা ইন্ডিভিজুয়াল হবে কিন্তু তাদের জাতির মতো হবে। মানে মানুষ কিন্তু প্রত্যেকে দেখতে আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ নিজের মতো দেখতে, কিন্তু তাদের জাত কিন্তু মানুষই। তো সেরকমই ব্যাপারটা যে তারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হবে, কিন্তু তাদের মধ্যে একটা নিজের জাতির ব্যাপার থাকবে, নিজেদের ক্লাস, নিজেদের কিংডমের একটা ব্যাপার সেম থাকবে। তারপরে কি মেটাবলিজম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমাদের একটা একটা সজীব বস্তুকে সজীব বলতে সাহায্য করে। তো মেটাবলিজম কি না, মেটাবলিজম ইজ আ সাম total of all chemical reactions occur inside a living organism to maintain life. মানে মেটাবলিজম কী জিনিস? মেটাবলিজম হচ্ছে কি একটা কেমিক্যাল রিয়াকশন, যেগুলো আমাদের শরীরের ভেতরেই হয় এবং এগুলো অর্গানিজমের মধ্যেই হয়, মানে অর্গ্যানের মধ্যেই হচ্ছে, এবং সেল টু সেলও হয়। এগুলো পুরোটাই বডির ইনসাইডের একটা রিয়াকশান, আর এটা প্রচণ্ড হেল্প করে লিভিং অর্গানিজমকে মেনটেন করতে। যে একটা লিভিং অর্গানিজম মেনটেন হচ্ছে সেটা পুরোটাই এই মেটাবলিজমের জন্যই হয়।
তো এবারে আমরা আসি সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন কি? Cellular organization is the structural arrange of cell-forming tissues, organs, and organ system in a living organism. মানে কি? Cell organism is the structural arrange of cell-forming tissues. Cell organism আমাদের কি করছে না, সেল হচ্ছে, সেল থেকে টিস্যু, অর্গ্যান অ্যান্ড অর্গান সিস্টেম যেটা হচ্ছে, যেটা পুরোটাই একটা লিভিং সিস্টেমকে বানাতে সাহায্য করে। এটা আমরা প্রচণ্ড ভালোভাবে দেখব, পরের স্লাইডে আছে, যেখানে আমি খুব সুন্দর করে এটা এক্সপ্লেন করেছি উইথ ফটোস। তো আমরা এটা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করব, এখানে এটুকুই থাক। আর কনসিয়াসনেসটা সেমন কিছুই নয়, but still I discuss ki consciousness is the ability of a living organism to sense its surrounding and respond to stimuli. মানে কনসিয়াসনেসটা কিছুই না, এটা একটা জিনিস যেটা আমাদের লিভিং অর্গানিজমসদের মধ্যে থাকে, এবং এটা একটা এটা একটা সামর্থ্যকর একটা জিনিস যেটা দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের সারাউন্ডিংয়ে কী হচ্ছে। মানে ধরো তোমার চোখকেও বেঁধে দিয়েছে, বাট স্টিল তোমার ওপর যদি কেউ কোনো অ্যাটাক করার চেষ্টা করে, তো তুমি অ্যাটাক করার আগেই বুঝতে পারবে যে তোমার ওপরকে অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ তোমার পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যাবে তার আগে। এই যে তুমি বুঝতে পারছো, তোমার সেন্স না থাকা, চোখ না থাকা সত্ত্বেও তুমি সেন্স করতে পারছো, এটাই হচ্ছে কি কনসিয়াসনেস, যে তুমি কনসিয়াস আছো। আর এখানেই আমরা যখন দৌড়চ্ছি, ভয় দৌড়চ্ছি বা ভয় চিৎকার করছি বা সেটাকে আটকানোর চেষ্টা করছি, সেটাই হচ্ছে কি রেসপন্স টু স্টিমিউল। সেটাই হচ্ছে কি না আমাদের যেটাই করছি সেটাকে আমরা রেসপন্স টু স্টিমিউল বলবো। ঠিক আছে, এবারে আমরা আসি গ্রোথকে এবার আমরা প্রপারলি ডিসকাস করবো যে হোয়াট ইজ গ্রোথ। এখানে আমরা সব কিছুরই একটা খুব শর্ট ভার্সন দেখেছি, এবার এগুলোকে আমরা এখানে সব কিছুকে খুব বিস্তারে আলোচনা করব। তো গ্রোথ কি? গ্রোথ হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস মানে গ্রোথ প্রত্যেকটা জীবের আলাদা আলাদা রকমের হয়। যেটা একটা উদ্ভিদের গ্রোথ, সেরকম গ্রোথ নিশ্চয়ই একটা জীবের হবে না। একটা পশু বা একটা মানুষের বা যে কোনো ধরনের কারোরই হবে না, বা একটা পশুর যেরকম গ্রোথ সেরকম একটা মানুষের হবে না। তো এই গ্রোথ, এই কথাটা প্রচণ্ডই একটা নিজস্ব ব্যাপার, একটা প্রচণ্ডই একটা ইন্ডিভিজুয়ালিটি কথাটার মধ্যে আছে। গ্রোথ ইজ অলওয়েজ ইন্ডিভিজুয়াল, আর এটা বাড়া ব্যাপারটাও ইন্ডিভিজুয়াল। কারোর খুব মানুষের মধ্যেও আমরা দেখবে যে কোনো মানুষ হয় প্রচণ্ড লম্বা হয়, আবার কোনো মানুষ হয় নর্মাল হাইটের, আবার কোনো মানুষ হয় খুব লম্বা হতে পারে না। তো মানুষের মধ্যেই এত ভ্যারিয়েশনস আছে, তাহলে ভাবো যে প্রত্যেকটা জীব থেকে জীব আর প্রত্যেকটা উদ্ভিদ থেকে উদ্ভিদের মধ্যে কত ভ্যারিয়েশনসই না হবে। তো এই জন্য এই লাইনটা দেওয়া যে ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। তো গ্রোথ একটা প্রচণ্ড ইন্ডিভিজুয়াল ম্যাটার। মাল্টিসেলুলার অর্গানিজম গ্রোজ বাই সেল ডিভিশন। মাল্টিসেলুলার যে অর্গানিজমগুলো আছে সেগুলো কি সেল ডিভিশনের মাধ্যমেই আমাদের গ্রো হচ্ছে। হ্যাঁ, আর কি বলেছে? প্ল্যান্টস শোজ ইনডিটারমিনেট গ্রোথ। যে আমি এখানে বলেছিলাম না যে আমরা গ্রোথের এখানে আটকে যাই, কারোর হয় কারোর আটকে যায়, বলেছিলাম একটা লাইন। পরে এটাও বলেছিলাম যে আমরা পরে আলোচনা করব, এখানেই সেই আলোচনার লাইনটা। এই যে প্ল্যান্ট শোজ ইনডিটারমিনেট গ্রোথ অ্যান্ড অ্যানিম্যাল শোজ ডিটারমিনেট গ্রোথ। হোয়াট ইজ ইনডিটারমিনেট অ্যান্ড হোয়াট ইজ ডিটারমিনেট? ইনডিটারমিনেট মানে পুরো লাইফ ধরে একটা গাছ তার পুরো লাইফ ধরে সে ইনক্রিজ করতে থাকে আনটিল ডেথ। যতদিন না তার মৃত্যু হচ্ছে, একটা গাছ পুরো টাইম ধরে ও বৃদ্ধির কাজ করবে। কিন্তু একটা অ্যানিম্যাল, যে কোনো পশু, যে কোনো পশুর মধ্যে জীবের মধ্যেই মানুষও আসে, যে কোনো মানুষ পশু যেই হোক, তার একটা ডিটারমিনেট গ্রোথ হয়। ডিটারমিনেট লিখে দিয়েছি ওই পাশে, সার্টেন এজ অবধি হয়। একটা মানুষ তার কিছুটা বয়স অবধি সে
হাইট ইনক্রিজ করতে পারবে, নাকি সে পুরো লাইফ ধরে, না সে কখনোই পারবে না, সে একটা কিছুটা টাইম ধরেই পারবে। যেমন আমরা বলে থাকি যে মেয়েরা 18 বছর অবধি বাড়ে, ছেলেরা 21 বছর অবধি বাড়ে। হ্যাঁ, পশুরা যেরকম আছে, যেমন ডগস 2 বছর বাড়ে, মানে ওদের হাইট ইনক্রিজ পায়। এরকম এক একটা পশু পাখির এক এক রকম ইনক্রিজের রেট থাকে, এক এক রকম ইনক্রিজের এজ থাকে, যে কেউ এত এজ অবধি বাড়বে, কেউ এত এজ অবধি, কেউ এত এজ অবধি। তো অ্যানিমেলসের একটা থাকে যে ওরা এতটা এজ অবধি বাড়তে পারে, কিন্তু প্ল্যান্টের থাকে না। প্ল্যান্ট পুরো তার লাইফ স্প্যান ধরে, পুরো যতদিন সে বাঁচে আনটিল ডেথ দে ক্যান গ্রো। ওকে, তো এখানে আমি একটা আছে ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন। ইউনিসেলুলার অর্গানিজম মিন, আমি এখানে বলেছি ইউনিসেলুলার অর্গানিজম মানে ইনক্রিজ মানে কি শুধুই হাইটে বাড়া, ইনক্রিজ মানে কি শুধুই হাইটে বাড়া, ইনক্রিজ মানে কি পপুলেশনে বাড়া হতে পারে না। এই কথাটাই জন্যই এই লাইনটা দেওয়া, ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন, ইনক্রিজ ইন পপুলেশন। মানেটা এখানে আমি ক্লিয়ার করছি। মানেটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম মানে আমরা কি বুঝি। এক্সাম্পল অ্যামিবা। তো অ্যামিবা তো আর হাইটে বাড়ারও কিছু নেই, ওয়েটে বাড়ারও কিছু নেই, তো তাহলে ওরা কি লিভিং নয়? অফকোর্স দে আর লিভিং। তাহলে ওদের গ্রোথ কীরকম হয়? ওদের হাইট বাড়ছে না, মাস বাড়ছে না, সেল বাড়ছে না, তো উইচ কাইন্ড অফ গ্রোথ দে হ্যাপেন? কিছু করছে না? অফকোর্স করছে। তাদের গ্রোথ কি হচ্ছে? সেল ডিভিশনের মাধ্যমে তারা নিউ অফস্প্রিং বানাচ্ছে। মানে বলছি কীরকমভাবে করছে। এই একটা প্যারেন্ট অ্যামিবা হয় যে দুটো অফস্প্রিং বানাচ্ছে, এই একটা অ্যামিবা বানাচ্ছে, এই একটা অ্যামিবা বানাচ্ছে, এটা একটা নিউক্লিয়ার, এটা একটা নিউক্লিয়ার, ঠিক আছে। তো দুটো অ্যামিবা যখন বানাচ্ছে, ও পপুলেশন ইনক্রিজ করছে, ও সেল ডিভিশন, পপুলেশন ইনক্রিজ করছে একটা থেকে এখানে দুটো হলো। সুন্দর করে লিখি, বলো, সুন্দর করে করি। কীরকম? এই একটা অ্যামিবা, এটা একটা অ্যামিবা, এখানে থেকে দুটো সেল ডিভিশন গেল, এই একটা অ্যামিবা হলো, এই একটা অ্যামিবা হলো। এখানে একটা অ্যামিবা থেকে এখানে একটা দুটো অ্যামিবা হলো, তো পপুলেশন হলো। এবার এখান থেকে আবার দুটো বেরোবে, এখান থেকে আবার দুটো, এখান থেকে আবার দুটো, এখান থেকে আবার দুটো, এখান থেকে আবার দুটো, এখান থেকে আবার দুটো বেরোবে। তো এই যে একটা থেকে এতগুলো অ্যামিবা হচ্ছে, তো কি করছে আলটিমেটলি কিন্তু এটা পপুলেশনই ইনক্রিজ করছে, পপুলেশন ইনক্রিজ করছে কি দিয়ে? জাস্ট মিনিট, আমি পুরো লাইনটা বুঝি। হ্যাঁ, পপুলেশন ইনক্রিজ করছে কি দিয়ে? পপুলেশন ইনক্রিজ করছে সেল ডিভিশনের মাধ্যমে, সেল ডিভিশন দিয়ে ইনক্রিজ করছে। সেল ডিভিশনটা কি আমরা কি বলছি? সেল ডিভিশনই কিন্তু গ্রো। তো সেল ডিভিশন দিয়ে কী করছে? ওরা গ্রো করছে। কারা গ্রো করছে? ইউনিসেলুলার অর্গানিজমরা গ্রো করছে। তো বোঝা গেল ইউনিসেলুলার অর্গানিজমটি কোন উপায়ে গ্রো করছে, আর তাদেরকে আমরা লিভিং অর্গানিজমটি কোন উপায়ে বলতে পারছি। এখানে একটা এক্সট্রাঅর্ডিনারি লাইন আছে, যে লাইনটার আমার মনে হয় না কোনো দরকার আছে, কিন্তু এনসিইআরটি দিয়ে রেখেছে। কেন দিয়েছে আই ডোন্ট নো। তো লাইনটা হচ্ছে, নন লিভিং থিংস লাইক মাউন্টেন্স ক্যান অলসো গ্রো, এক্সটার্নাল অ্যাডিশন। সো গ্রোথ alone is not a defining feature. তো এই যে মাউন্টেন্স, নন লিভিং থিংস, থ্রো দে গ্রো, কীরকম গ্রো হচ্ছে? তাদের গ্রোটা এক্সটার্নাল গ্রো হচ্ছে, এবং এটা কোনো দরকারও নেই আমাদের জানার, তো আমরা এটা ডিসকাস করবো না। তো কিন্তু আমরা এই লাইনটা খুব ভালো, যে গ্রোথ alone is not defining feature। তো গ্রোথ ব্যাপারটা কিন্তু একটা সজীব বস্তুকে যে বোঝাচ্ছে তা কিন্তু নয়। গ্রোথ হলেই যে সেটা সজীব, কারণ মাউন্টেন্স দে আর নট লিভিং থিং বাট দে অলসো গ্রো। তাহলে এই গ্রোথ ব্যাপারটা কিন্তু একা একটা জিনিসকে ডিফাইন করছে না যে সেটা একটা লিভিং। ওকে, আচ্ছা, এবার একটা গ্রোথের আমি
ফ্লোচার্ট বানিয়েছি। ফ্লোচার্টগুলো অবশ্যই তোমরা ফলো করবে, কারণ এই ফ্লোচার্টগুলো খুবই মানে একদমই শর্ট রিভিশনের জন্য বানানো, একদম টু দ্য পয়েন্টে আমি এটা বানিয়েছি। এবং এখানে যে সাইডে যে এটা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ এটা দিয়ে আমরা পুরো জিনিসটার একটা খুব থ্রোলি একটা ফ্লো আপ আমরা এটা বানাতে পারি। এটা সুন্দর একটা জিনিস আমি এখানে বানিয়েছি। এই স্লাইডগুলো যেগুলো দেখবে, এই ফ্লোচার্ট লেখা স্লাইডগুলোকে অবশ্যই তোমরা ফলো করার চেষ্টা করবে। তো গ্রোথ কি? গ্রোথ হচ্ছে ইনক্রিজ ইন মাস। ইনক্রিজ ইন মাস হলে কী হবে? ইনক্রিজ ইন নাম্বার অফ সেল। ইনক্রিজ ইন নাম্বার অফ সেল কখন হবে? যখন আমরা ডিভিশন করব, সেল ডিভিশন। আচ্ছা, টাইপস অফ গ্রোথ আছে কি? প্ল্যান্টের এক ধরনের হয় আর অ্যানিমেলের এক ধরনের হয়, যেটা আমি আগের স্লাইডেই ডিসকাস করেছি, ইনডিটারমিনেট গ্রোথ আর ডিটারমিনেট গ্রোথ। ওকে, তো এখানে এরকম সেরকম কিছু নেই ডিসকাস করার মতো। এইখানটায় আসি, একটু পড়ি কি বলেছে। গ্রোথ ইন লিভিং অর্গানিজম মিনস অ্যান ইনক্রিজ ইন বডি সাইজ অ্যান্ড মাস। মানে গ্রোথ কি জিনিস? গ্রোথ একটা লিভিং অর্গানিজমকে ইনক্রিজ করছে, তার বডির ইনক্রিজ করছে সাইজ এবং মাস। একটা বডিরকে সাইজের দিক থেকে বৃদ্ধি করছে আর মাসের দিক থেকে বৃদ্ধি করছে। This increase happen because there is an increase in the number of cell and this occurs through cell division, mitosis. এই যে এতক্ষণ ধরে আমরা সেল ডিভিশন করছি, যে এই যে সেল ডিভিশনগুলো, এই যে আমাদের এই আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে। আকার বা আয়তন বৃদ্ধি কেন পাচ্ছে? কারণ আমাদের সেল ডিভিশন হচ্ছে, যেটা আমি এখানে লিখেছি, থ্রু দ্য সেল ডিভিশন। সেল ডিভিশনটা কোন টাইপের সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন এখানে হচ্ছে। ইন জেনারেল আমাদের মাইটোসিস হয়, কিন্তু মাইটোসিস ছাড়াও প্রচুর ধরনের সেল ডিভিশন হয়, যেটা আমরা সেল ডিভিশনের চ্যাপ্টারেই পড়বো। এখানে আমরা আমরা ডিসকাস করবো না। In plant, growth is determinate, meaning they continue to grow throughout their life due to meristematic tissue. এই যে আমি বললাম যে প্ল্যান্ট তার পুরো লাইফ স্প্যান ধরে গ্রো করতে পারে, তো তোমাদের মনে কি এটা আসলো না যে প্ল্যান্টের কাছে এমন কি আছে যে প্ল্যান্ট তার পুরো লাইফ ধরে গ্রো করতে পারে, কেন অ্যানিমেল পারে না? দ্য রিজন ইজ this cell, this tissue, meristematic. প্ল্যান্টের কাছে মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেটা আমাদের অ্যানিমালসদের কাছে থাকে না। দ্যাটস ওয়াই প্ল্যান্ট ক্যান গ্রো দেয়ার থ্রু দ্য ফুল অফ লাইফ। ও পুরো লাইফ ধরে ও গ্রো করতে পারে কজ মেরিস্টেমেটিক টিস্যু, যেটা কে পারে না? যেটা অ্যানিমেল পারে না, কারণ অ্যানিমেলদের কাছে এটা থাকে না। আর in animal grow in determinate, meaning they grow only up to certain age and then stop. আর অ্যানিমেলের গ্রোথ ডিটারমিনেট, এবং এর মানে কি? এর মানে হলো এটা কিছু দিনই এরা গ্রো করতে পারে, তারপরে একটা সার্টেন এজের পরে সেটা স্টপ হয়ে যায়। ওকে, তো তোমরা এটাও দেখে নিলে যে কি হচ্ছে, কেন হচ্ছে। এবার আমরা আসি রিপ্রোডাকশন, দ্য সেকেন্ড স্টেজ, যেটা আমরা বলবো লিভিং অর্গানিজমকে লিভিং অর্গানিজম বলছি কেন? রিপ্রোডাকশনের জন্য। এবার আমরা সেটা পড়বো। তো আমরা রিপ্রোডাকশন পড়বো। রিপ্রোডাকশনে কি বলেছে? রিপ্রোডাকশন হচ্ছে কি বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ অর্গানিজম প্রডিউস অফস্প্রিং। এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেটার মাধ্যমে যে কোনো লিভিং অর্গানিজমই একটা অফস্প্রিং প্রডিউস করতে পারে। যে কোনো নতুন যখনই একটা জীবের জন্ম হয়, তখন আমরা তাকে অফস্প্রিং বলি। তো এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যেটা দিয়ে আমরা বলতে পারি যে একটা অফস্প্রিং তৈরির প্রসেস। এবং এটা হচ্ছে কেন? এটা হওয়া দরকার কেন? এটা হলেও তো হতো, কিন্তু দরকারটা হচ্ছে গিয়ে কন্টিনিউইটি অফ স্পিসিস। একটা স্পিসিসকে কন্টিনিউ করার প্রসেসটার নামই হলো রিপ্রোডাকশন না হলে আমাদের স্পিসিস কিন্তু কন্টিনিউ হতো না। যদি একটা স্পিসিস ভাবে আজকে যে আমরা রিপ্রোডাকশন করব না, তো সে কিন্তু খুব শিগগিরই বিলুপ্ত হয়ে যাবে এবং তার
অস্তিত্ব একটা মানে চ্যালেঞ্জিংয়ের মুখে চলে আসবে যে কেন তারা রিপ্রোডাকশন করছেন না জন্য তাদের স্পিসিস কিন্তু কন্টিনিউ হবে না, তাদের স্পিসিস ওখানে স্টপ হয়ে যাবে। যেমন রেড পান্ডা এদের স্পিসিস খুব কম, কারণ তারা রিপ্রোডাকশনের জন্য তারা একদমই রেডি থাকতে পারছে না, ডিউ টু নাও ইজ হ্যাপেন কজ ডিউ টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস, বাট ইটস হ্যাপেন। ওকে, এটা হচ্ছে, সেই যে কারণেই হোক তারা রিপ্রোডাকশন করতে পারছে না, তো ওদের অফস্প্রিংয়েও এখন প্রবলেমস দেখা দিচ্ছে। তো এর জন্যই মানে রিপ্রোডাকশনটা খুব দরকার, যাতে স্পিসিসের কন্টিনিউইটিটা হতে থাকে। তো এবার আমরা দেখব যে রিপ্রোডাকশন দুই ধরনের হয়, একটা কি অ্যাসেক্সুয়াল আর একটা হয় সেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীরকম হয়, যেমন বাইনারি ফিশন, বার্ডিং। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ফিউশন অফ গ্যামেট, এটা এক ধরনেরই হয়, ফিউশন অফ গ্যামেট। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক ধরনেরই হয়। তো এই দুটো খুব ফেমাস একটা মানে এক্সাম্পল, এই দুটো বাইনারি ফিশন আর বার্ডিং। হ্যাঁ, এই দুটো খুবই দুটো ইম্পর্ট্যান্ট, তো এগুলো আমরা দেখব। আচ্ছা, আর আসেক্সুয়াল এক ধরনেরই হয়, ফিউশন অফ গ্যামেট। এবার আমরা এখানে দেখব যে কেন মানে আমরা বলছি, যে আমি বললাম আগে কিছুক্ষণ আগেই, দেখো বাইনারি ফিশনেরও আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, বার্ডিংয়েরও একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। আমার প্রচণ্ড নোটিফিকেশান ঢুকছে, কেন ঢুকছে আমি জানি না, কিছু নোটিফিকেশান আছে এগুলো অফ হয় না, আমার ঢুকতেই থাকে, আই এম সো সরি। আর এটা একটা ঢোকে, মানে এটা একটা হচ্ছে বার্ডিংটা কী জিনিস, এটা তো আমি আগেই ডিসকাস করেছি তোমাদের সঙ্গে, তো এই বার্ডিংটাই ডিসকাস করছি এখন। বার্ডিংটা আমরা দেখতে পারি স্পঞ্জে। ওকে, কী হয়, এটা একটা মেইন স্পঞ্জ, যেটাকে আমরা বলছি প্যারেন্ট সেলের মধ্যে এরকম একটা বার্ড হয়, যে বার্ডটা আমরা এখানে আরও লম্বা চেন একটা দেখতে পারি, এবং এই চেনগুলো কি হয় আস্তে আস্তে কাট অফ হতে থাকে, এরকম করে কাট অফ হতে থাকে, হয়ে নিউ অফস্প্রিং হয়, এখানে একটা দুটো তিনটে অফস্প্রিং হবে এখান থেকে, ঠিক আছে। তো এটার প্রসেসটাই এরকম। ওকে, কি না এরকম বার্ড হয়, বার্ডগুলো কাট অফ হয়ে যায়, আবার এখানে একটা বার্ড হবে কাট অফ হয়ে যাবে, এখানে আরেকটা বার্ড হবে কাট অফ হয়ে যাবে, সিস্টেমটাই এরকম, বার্ড হবে কাট অফ হবে। এখানে আরেকটা আছে, সাম অর্গানিজম ডু নট রিপ্রোডিউস, এটা খুবই ইম্পর্টেন্ট। কিছু অর্গানিজম আছে যেগুলো রিপ্রোডিউস করে না, যেমন মিউল, স্টারলি ওয়ার্ক বিজ, ইন্টারলি কাপল, ইন্টারটাল কাপল, এগুলো আছে যারা রিপ্রোডিউস করে না। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা তোমরা অবশ্যই মানে মনে রাখবে যে কারা রিপ্রোডিউস করে, কারা করে না, খুব ইম্পর্ট্যান্ট এটা। পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা দিয়েছি যে হ্যান্স রিপ্রোডাকশন ইজ নট অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং প্রপার্টি, মানে রিপ্রোডাকশনও যে খুব বড় একটা প্রপার্টি একটা লিভিং অর্গানিজমকে ডিফাইন করা যায় তা কিন্তু না। যদি তাই হতো তাহলে কি এরা লিভিং নয়? অফকোর্স দে আর লিভিং, থ্রো দে আর নট ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দিস, রাইট? তো ইটস হ্যাপেন। ওকে, আচ্ছা চলো তাহলে এবার আমরা নেক্সটে যাই, ফ্লো চার্ট পার্টটাকে চেষ্টা করবে স্ক্রিনশট নিয়ে নেবার। ওকে, তো রিপ্রোডাকশন কি এনশিওরস কন্টিনিউইটি অফ স্পিসিস, টু টাইপসের হয়, সেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল, যেটা আমি আগের স্লাইডেই বললাম। তো এবার আমরা এখানে কিছু পড়ব। রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস বাই which living organism produce new individuals. It is important because it ensures the continuity and survival of species from generation to generation. মানে হচ্ছে রিপ্রোডাকশন কিন্তু একটা বায়োলজিক্যাল প্রসেস, যেটা লিভিং অর্গানিজমকে হেল্প করে টু প্রডিউস এ নিউ অফস্প্রিং। ওকে, এটা নিউ একটা ইন্ডিভিজুয়াল বানানোর জন্য বা প্রস্তুত করার জন্য এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। তো এই প্রসেসে আমরা কি এনশিওর করি যাতে তাদের যেই মানে জাতিটা আছে, যেই পশু পাখি আছে বা যাই আছে,
যেই জীব আছে সেই জীবের যাতে কন্টিনিউইটি হয়, যাতে সেটা ব্রেক না হয়, কন্টিনিউ হতে থাকে, সেটা একটা কারণ যে যার জন্য এটা খুবই দরকার। আর একটা দরকার যে অবশ্যই এটাকে সার্ভাইভাল হতে হবে, এমন নয় যে সে জন্মালো এবং জন্মানোর পরে সে এমন অবস্থায় জন্মালো যে সে সার্ভাইভই করতে পারলো না। তো সার্ভাইভাল হওয়াটা প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে সার্ভাইভাল অবশ্যই হতে হবে, সার্ভাইভাল স্পিসিস তো হতেই হবে। সার্ভাইভাল স্পিসিস হলো, আর একটা কী হতে পারে, জেনারেশন টু জেনারেশন এটাকে ক্যারি আউট করতে হবে। ওকে, তবেই এটা একটা প্রপার রিপ্রোডাকশন প্রসেসকে, মানে একটা প্রপার একটা রিপ্রোডাকশন প্রসেসকে তখনই এটা মানে রিপ্রেজেন্ট করবে যে হোয়াট ইজ। আর এটা কিন্তু এক ধরনের মানে সংজ্ঞাও হয়ে গেল রিপ্রোডাকশনের। ওকে, সো ট্রাই টু রিড ইট আউট। अगेन सेम थिंग कि মানে রিপ্রোডাকশন কী ধরনের হয়, দু ধরনের হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি না, ইনভলভস আ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড নো ফিউশন অফ গ্যামেট, যেটা দেখলাম আমরা এখানে একটাই প্যারেন্ট সেল, এখানেও একটাই প্যারেন্ট সেল, একটা প্যারেন্ট সেল থেকে দুটো অফস্প্রিং বেরোচ্ছে, এখানে তিনটে অফস্প্রিং বেরোচ্ছে। সেরকমই দেখো এখানে বলেছে যে ইনভলভস আ সিঙ্গেল প্যারেন্ট সেল, নো ফিউশন, নো গ্যামেট। এখানে কোনো ফিউশন হচ্ছে না, কোনো গ্যামেটস ইউজ হচ্ছে না। অফস্প্রিং আর জেনেটিক্যালি অ্যান্ড আইডেন্টিক্যালি টু দ্য প্যারেন্ট, মানে এখানে অফস্প্রিংগুলো একদম জেনেটিক্যালি আর আইডেন্টিক্যালিও একদমই মানে প্যারেন্ট সেলের মতো হয়, মানে কোনো কিছুই এদের মধ্যে চেঞ্জ হয় না, একই রকম দেখতে, দেখো কালার, হাইট, ওয়েট সব একরকম হয় এদের। ওকে, তো এটা মানে খুব একটা বেশি হেরফের হয় না প্যারেন্ট সেল থেকে। আর সেক্সুয়াল কি না, সেক্সুয়াল হচ্ছে গিয়ে ইনভলভস টু প্যারেন্ট অ্যান্ড দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। আমরা জানি একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট মিলেই একটা নতুন অফস্প্রিং হয়, তাই তো? এটাই তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা জিনিস। তো এরকমই হচ্ছে। আর এটা লিডিং জেনেটিক ভ্যারিয়েশনস ইন অফস্প্রিং, এটা কী করছে, মায়েরও কিছু জেনেটিক নিচ্ছে, বাবারও কিছু জেনেটিক মানে ফিমেল গ্যামেটেরও কিছু নিচ্ছে, মেল গ্যামেটের কিছু জেনেটিক্স নিচ্ছে, নিয়ে দুটো নিয়ে একটা কিছু বানাচ্ছে। হ্যাঁ, মানে এরকম পুরো কপি করবে না, একেও পুরো কপি করবে না, কিছু কিছু ক্যারেক্টার, কিছু কিছু জিন ওর থেকে গিয়ে একটা নতুন জিন বানাবে, যেটা থেকে আমরা বলবো যে এটা একটা নিউ অফস্প্রিং আছে, এটা ইন্ডিভিজুয়াল হবে ওটা। রিপ্রোডাকশন হেল্পস মেনটেন লাইফ অন আর্থ। রিপ্রোডাকশন কী করবে, মেনটেন করবে আর্থে প্রাণের একটা অস্তিত্ব রাখার, যাতে প্রাণী এখানে থাকে। বাট ইট ইজ নট টু ডিফাইনিং ফিচার সিন্স সাম লিভিং অর্গানিজম মে নট রিপ্রোডিউস, কারণ এটাই শুধুমাত্র ডিফাইনিং ফিচার্স হতে পারে না একটা অর্গানিজমকে লিভিং বলে, কারণ অনেকেই আছে যারা রিপ্রোডাকশন করছে না। আগেইন এরা কজন আছে যারা করছে না রিপ্রোডাকশনে, তো এটা দেখতে হবে যে এরা করছে না। ওকে, তারপরে আমরা আসি মেটাবলিজমে। মেটাবলিজম কি, মেটাবলিজম একটা এমন জিনিস যেটাই একমাত্র এনশিওর করে যে এটা একটা লিভিং জিনিস, এটা একটা লিভিং থিং। মেটাবলিজমই প্রথম যে মানে এটাকে এনশিওর করে যে ইটস আ লিভিং অর্গানিজম। তো আবার আমরা পড়ি মেটাবলিজমটা কী জিনিস, যেটা আমরা আগে পড়েছিলাম স্লাইডে, যে সাম টোটাল অফ অল কেমিক্যাল রিয়াকশানস অকার ইন আ লিভিং বডি। তো মেটাবলিজম অবশ্যই কি না, প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশানের একটা সাম, যেটা মেটাবলিজম। প্রত্যেকটা লিভিং জিনিসে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, আর যেটা ঘটছে কেন, এই মেটাবলিজমের জন্য। তাই বলছে যে সাম টোটাল অফ কেমিক্যাল রিয়াকশনস অকার ইন লিভিং বডি হচ্ছে মেটাবলিজম। এটা টু ধরনের হয়, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। ওকে, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম ইজ আ রিজন অফ দিস কি অ্যানাবলিজম একটা কী জিনিস, অ্যানাবলিজমও এক ধরনের মেটাবলিজম রিয়াকশন, ক্যাটাবলিজমও এক ধরনের মেটাবলিজম রিয়াকশন। আচ্ছা, হোয়াট ইজ অ্যানাবলিজম? অ্যানাবলিজম হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই ভালো। অ্যানাবলিজমে কী হচ্ছে, বিল্ডিং আপ রিয়াকশন। অ্যানাবলিজমে আমাদের একটা জিনিসকে বিল্ডিং আপ হচ্ছে, আর ক্যাটাবলিজম কি, ব্রেকডাউন রিয়াকশন।
আমাদের যে জিনিসপত্রগুলো হচ্ছে সেটাকে ও ব্রেক ডাউন করবে। সো ক্যাটাবলিজম আমাদের জন্য খুব একটা ভালো জিনিস নয়, অ্যানাবলিজমটা আমাদের জন্য খুবই পজিটিভ। অ্যানাবলিজম মানে এটাকে শ্বসন আর রেচন বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি শ্বসন আর এটা হচ্ছে কি রেচন। আচ্ছা, 1000 of reactions occur simultaneously, মানে 1000 এক ধরনের রিয়াকশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে এবং সেটা নিজে নিজেই হয়, আমাদের তাতে কোনো হাত নেই এবং আমরা তাকে চাইলেও কন্ট্রোল করতে পারবো না। তো এটাকে আমরা বলি সাইমালটেনিয়াস, যেটা নিজে নিজেই হবে। ওকে, স্ট্রেট লাইন হচ্ছে না, জানি না কেন। নো নন লিভিং অবজেক্ট পারফর্ম মেটাবলিজম। কোনো সজীব বস্তু ছাড়া কোনো মানে জড় জীব কখনোই মেটাবলিজমকে পারফর্ম করতেই পারবে না, কারণ মেটাবলিজম পারফর্মের জন্য একটা কমপ্লিট সেট আপ লাগবে, কমপ্লিট সেট আপ। ওই সেট আপ ছাড়া মেটাবলিজম পসিবলই না। তো নন লিভিং জিনিস তো পারবেই না, নন লিভিং জিনিস কখনোই পারবে না মেটাবলিজমকে পারফর্ম করতে। যেটাই বললাম যে মেটাবলিজম ইজ এ ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। একমাত্র মেটাবলিজমই পারে একটি লিভিং অর্গানিজমকে লিভিং অর্গানিজম বলতে। তো এই মেটাবলিজম ছাড়া মানে মেটাবলিজম প্রথম একটা জিনিস যেটা একটা লিভিং অর্গানিজমকে বলছে যে ইয়া ইটস আ লিভিং অর্গানিজম। এখানে আমি একটা ফটো দিয়েছি, যে ফটোটাকে এবার আমি এখানে বলবো যেটা কী জিনিস। আমরা খাবার খাচ্ছি, খাবারটা ডাইজেশন হচ্ছে, ডাইজেশন হলো, ডাইজেশন হয়ে এনার্জি হচ্ছে, এনার্জিও হলো। তাহলে এই যে ফুডটাকে আমরা এনার্জিতে কনভার্ট করছি, এটা কি জিনিস? এটা হলো অ্যানাবলিজম। এটা কি জিনিস? এটা অ্যানাবলিজম। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু সুন্দর করে লিখি, এটা অ্যানাবলিজম। এবারে এনার্জিটাকে আমরা রিলিজ করে দেবো, এনার্জিটাকে আমরা রাখবো না, এনার্জিটাকে আমরা রিলিজ করলাম, এটা হচ্ছে কি ক্যাটাবলিজম। এটাই হচ্ছে কি পুরো প্রসেস। অ্যানাবলিজমকে একটা খাবার থেকে এনার্জি বানানোর প্রসেসটা হচ্ছে অ্যানাবলিজম, আর এই এনার্জিটাকে রিলিজ করার প্রসেসটা হচ্ছে কি ক্যাটাবলিজম। বোঝা গেল? এখন বোঝা না গেলেও এটা খুব শিগগিরই বোঝা যাবে যখন আমি এই পুরো জিনিসটাকে ফ্লো চার্টে বোঝাবো। ওকে, নাও বিকামিং অফ ফ্লো চার্ট। দিস ফ্লো চার্ট, ফ্লো চার্টে কী বলেছে দেখো, মেটাবলিজম সাম অফ অল কেমিক্যাল রিয়াকশনস, টু টাইপের হয়, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। হ্যাঁ, এবারে আমরা এখানে দেখবো রেসপিরেশন হচ্ছে অ্যানাবলিজম, আর ফটোসিনথেসিস হচ্ছে অ্যানাবলিজম, আর রেসপিরেশন হচ্ছে কি ক্যাটাবলিজম। আচ্ছা, এত কিছু তো সব গেল। এবারে আমরা কি দেখব? মেটাবলিজম রেফার্স টু the sum of total of all chemical reactions taking place inside a living organism body. These reactions are essential for maintaining life. এই পুরো জিনিসটা কিন্তু মেটাবলিজমের একটা ডেফিনেশন। ওকে, তো এইটা গেল কি না, মেটাবলিজম কী জিনিস না, মেটাবলিজম হচ্ছে গিয়ে টেকিং প্লেস ইনসাইড আ বডি অ্যান্ড মানে এটা একটা কেমিক্যাল রিয়াকশনস, অনেকগুলো কেমিক্যাল রিয়াকশনসের একটা সমন্বয় রূপ, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে হয় আর কি, এটা না রিয়াকশন করে কি এসেনশিয়াল লাইফ, একটা এসেনশিয়াল মেনটেনের জন্য হয়। আর এটা একটা ডেফিনেশন গেল। আর কি এখানে দেখবো? এখানে দেখবো অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। এটি হচ্ছে কি মেইন দেখার জিনিস, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজমে কী বলেছে? To involve building up complex molecule from simpler one. To involve building up complex molecule from a simple one. ঠিক আছে, যেমন কি বলেছে, where plant produce glucose from carbon dioxide and water. Come this, খাবার বানালো, কি বানালো? খাবার বানালো, কার্বন ডাইঅক্সাইড দিয়ে সব কিছু দিয়ে। আমরা গ্লুকোজটা ডাইরেক্ট খেতে পারি, গাছ খেতে পারে না, তো গাছ প্রথমে এটা বানালো, গ্লুকোজটা বানিয়ে নিল। আচ্ছা, এবার আমরা আসি এখানে ক্যাটাবলিজমে কি বলেছি? ইট ইনভলভস ব্রেকিং ডাউন কমপ্লেক্স মলিকিউল ইন্টু সিম্পলার সাবস্টেন্স টু রিডিউস এনার্জি। তো কি না, এটা ব্রেকডাউন হচ্ছে কমপ্লেক্স একটা মলিকিউলে, এবং এবার সেখান থেকে এনার্জিটাকে আমরা রিলিজ করছি।
হ্যাঁ, তাহলে কি হবে?